উপসচিব পদে পরীক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ক্যাডার আলাদা সহ 100 সুপারিশ জনপ্রশাসনের। বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদনও জমা। আমরা এটার থেকে মুক্ত হব, সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের দলের নাম ও প্রতীক প্রকাশ, জনমত যাচাইয়ের সপ্তাহব্যাপী জরিপ শুরু। সংস্কার করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় বলছে জামায়াত। এবং উত্তরের 16 জেলায় পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট, চট্টগ্রামে চালকদের কর্মবিরতিতে বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের অন্য সদস্যরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই 6টি কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনের প্রধানরা উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আজকের যে এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে, এটা পৃথিবীর সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম। এই মুহূর্তে যমুনায় এই প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। তো ইমদাদুল হক আজকের এই ইমদাদুল হক, জাস্টিস ইমদাদুল হক এটার উপর বলেছেন, যদিও উনি এটার প্রধান না, তারপরে উনি আজকে এটার উপরে বলেছেন যে কি কি মূল যে বিষয়গুলো ছিল, মূল যে রিকমেন্ডেশনগুলো ছিল, তার মধ্যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের, আপনি জানেন যদিও আগের গভর্নমেন্টগুলো বলেছে যে জুডিশিয়ারি ফুলি ইন্ডিপেন্ডেন্ট, আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা 352 পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা, লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে। আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন। এটা ওনারা তো এটা বলছেন, আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন, যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশেই এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে। বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর, যেটা সারা বাংলাদেশে
পাবলিক প্রসিকিউটররা থাকেন, প্রায় 4000 গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেন। দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা ঘেঁষা, তার কাছাকাছি যারা লয়ার, তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতেন। ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের যেটা হয় যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। এবং কেননা এটা দেখা যাচ্ছে এটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে কেস আপনি কোর্টগুলোতে ফৌজদারি মামলার তার 40%ই আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টই ফাইল করে, মানে পুলিশ ফাইল করে, গভর্নমেন্টের তরফ থেকে ফাইল করা হয় এবং গভর্নমেন্ট এই কেসগুলো লড়তে হয়। তো এই লড়ার কারণে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসটা যাতে একটা ভালো হয় সেই জন্য সবার এটা এই জাস্ট যে জুডিশিয়াল রিফর্ম কমিটির থেকে একটা সাজেশন ছিল। আর একটা হচ্ছে যে স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে। তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয়। আমরা অনেক দেখেছি যে বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কুলুষিত হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা আজ প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। সেই বিষয়ে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যুক্ত ছিলাম। এ মাসের মধ্যেই ছাত্রদের নতুন দল আসছে, তবে তার আগে জনমত জরিপ করা হবে। রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়ায় এই দলটি আসছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে পতন হয় দীর্ঘ 17 বছরের ফ্যাসিজমের সংস্কৃতি। ছাত্র জনতার হাত ধরে যে বিজয়ের বীজ বপন হয়েছে লাল সূর্যের বাংলাদেশে, তাতে প্রত্যাশা ছিল রাজনৈতিক দলগুলোর হাত ধরেই আসবে নতুন ভোর। ফ্যাসিস্ট সরকারের পতনের 6 মাস পর বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারছে এমন প্রশ্নের বাস্তবতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 24 পরবর্তী স্পিরিট ধারণ করে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখেই ফেব্রুয়ারিতে তাই নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি বলে জানান তিনি। মানুষের যে মতাদর্শ, প্রয়োজন, আকাঙ্ক্ষা, মোটা দাগে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই, একটা প্রবলেম সলভেজ একটা স্টেট করতে চাই। আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে আমরা যেতে চাই। আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির ঊর্ধ্বে যেতে চাই। কিন্তু বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির হাত ধরে যে দলটি আসছে জনসাধারণের মাঝে তা কতটা প্রভাব ফেলবে এমন প্রশ্নের প্রেক্ষিতে দল গঠনের আগে ফেব্রুয়ারি মাস জুড়ে সারা দেশে প্রায় 1 লাখ মানুষের প্রত্যাশার কথা জানবেন তারা। জনমত জরিপ অনলাইন ও অফলাইনে সংগ্রহ করা হবে বলে জানান নেতারা। এ সময় পদত্যাগ না করে কোনো উপদেষ্টার নতুন রাজনৈতিক দলে যোগ দেবার সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকলের অংশগ্রহণেই আমরা নেতৃত্বের মধ্যে পাবো এবং আমরা আগেও বলেছি এটি একটি বিগ টেন পার্টি বা আমব্রেলা পার্টি হবে। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা সবাইকে অ্যাকুমুলেট করার চেষ্টা করব, সকল ধরনের, সকল বয়সের এবং সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সকল মানুষকে আমাদের নেতৃত্বে অ্যাকুমুলেট করার, আমরা অ্যাকুমুলেশন করার চেষ্টা করব। গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তারা ফ্যাসিস্টদের দোসর বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নির্বাচনমুখী সংস্কার দিয়ে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের নামে বেশি সময়ক্ষেপণ করলে তা দেশের মানুষ মেনে নেবে না। আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনার সভায় বিএনপির এই নেতা আরও বলেন, 6 মাস
জন আকাঙ্ক্ষা পূরণে অনেক সময়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার দোসররা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আছে, সরকারের ভেতরেও আছে। সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, সংবিধানের বিধান সংযুক্ত আছে, সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক। বিচার বিভাগ সংস্কারের মধ্যে সেই রিপোর্ট আসবে কিনা আমি জানি না, তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদেরকে বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্তভাবে স্বাধীন করা যাবে কিনা, রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে আমার সন্দেহ আছে। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র মুক্ত হয়নি। আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়, এটি কোনোভাবেই করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৈষম্যহীন রাষ্ট্রের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর আয়োজনে ২৪-এর রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনে তারা এই কথা বলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক বলেন, ভারত হত্যাকারীকে নিজেদের কাছে রাখলে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যাবে না। যাদের আশকারায় ফ্যাসিবাদ পুনর্বাসিত হবে তাদের রুখে দেয়া হবে বলেও জানান মামুনুল হক। বাংলাদেশ ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিচার করতে না পারলে চেয়ার থেকে নেমে যান, ক্ষমতায় বসে ফ্যাসিবাদের পুনর্বাসন চলবে না। বিচার না করলে ফ্যাসিস্ট হাসিনার মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন শিবির সভাপতি। সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠ গড়ে দাঁড় করাবে। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে? যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে, আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে, এই ধরনের গাঁজাখুরি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয়। দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছে, তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তরতাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে, তারপর জাতীয় নির্বাচন বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজশাহীতে জুলাই বিপ্লব স্মৃতি স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে সকাল থেকে নগরীর সিএনবি মোড়ে রাজশাহী বিভাগের ৮ জেলার শহীদ পরিবারের সদস্যরা স্মৃতি স্মারক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন। পরে স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৭১৭ জনের জীবন বৃত্তান্ত ও শহীদ হওয়ার ঘটনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ। এ সময় জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সম্মানিত আমির, অবশ্যই নির্বাচন হতে হবে, তবে গণহত্যারও বিচার হতে হবে। গণহত্যার বিচার বাদ দিয়ে নির্বাচন এ জাতি আশা করে না। গণহত্যার আমরা সবাই বলি আপনারা নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দিবেন, এর মধ্যেই গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার সকল ডকুমেন্ট আছে, শহীদ আর কতজন আছে এ সরকারের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা। কতজনের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, কতজনকে গুম করা হয়েছে, কতজনকে গণকবর দেওয়া হয়েছে,
কতজনের লাশ লুকিয়ে রাখা হয়েছে, এই খবর রাষ্ট্রকে দিতে হবে, জাতিকে। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন উত্তরাঞ্চলের পেট্রোল পাম্প মালিকরা। এতে রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় জ্বালানি তেল বিক্রি, পরিবহন ও সরবরাহ বন্ধ আছে। ধর্মঘট দীর্ঘায়িত হলে যার সামগ্রিক প্রভাব পড়বে পরিবহন খাতে। তবে সংকট নিরসনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বসার কথা রয়েছে প্রশাসনের। প্রতিবেদনে বিস্তারিত। পেট্রোল পাম্প মালিকদের ডাকা হঠাৎ ধর্মঘটে জ্বালানি তেল না নিয়েই ফিরে যেতে হয় নাটোর শহরের বেসরকারি ক্লিনিকে চাকরিরত জুবায়েরকে। এখন চলাচল নিয়েই দুশ্চিন্তায় তিনি। একটা ধর্মঘট ডাকছে, এটা যে কোনো একটা সমাধান করবে, ডাকে বসে সব কিছু করে। তাই বলে কি আমরা সব পেট্রোল পাম্প বন্ধ করে দিতে হবে তেমন কোনো নিয়ম নাই। বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হঠাৎ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা। এতে উত্তরাঞ্চলের 16টি জেলায় তেল বিক্রি, উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেয়া হয়। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমন ধর্মঘটে বিপাকে পড়েন পরিবহন খাত সংশ্লিষ্টরা। জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েন বগুড়ার কর্মজীবী মানুষ ও যানবাহন চালকরা। পাম্পে এসে জ্বালানি তেল না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তারা। হঠাৎ করে এরকম বন্ধ হয়ে গেছে, আমরা তো জানিও না যে বন্ধ হয়ে গেছে পাম্প। তেল পাচ্ছি না, এই তেলের কারণে সমস্যা, আমরা টিপে যেতে পারবো না। সকাল থেকে আমি 4টা পাম্পে গেছি, তেল নাই, আমার গাড়িতে তো তেল নেই, আমি যাবো কিভাবে? এদিকে রংপুর বিভাগেও পেট্রোল পাম্পগুলোতে বন্ধ রয়েছে সব ধরনের জ্বালানি তেল বিক্রি। ঘোষণা অনুযায়ী 8টা থেকে এই ধর্মঘট পালন করছেন পাম্প মালিকরা। তবে যেসব পরিবহন 8টার আগে পাম্পে পৌঁছায় তারাই কেবল তেল নিতে পেরেছেন। আর ধর্মঘটের খবর না জানায় তেল নিতে না পেরে দূরপাল্লার ট্রাক চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। আমি তো যাইতে পেরেছিলাম ভাই তেতুলিয়া, এখন তো তেল নাই, যাইতে পারবো না। আমরা তো ধর্মঘটের অবস্থা জানি না, এখন তো মনে হয় আমরা তেল নেই এখানে, এরা আর কি তেল দিচ্ছে না। না জানার কারণে তো এত দূর আসলাম, ওই পেট্রোল পাম্প থেকে বাজার থেকে এখানে আসলাম। না হলে তো যেটুক আছে ওইটুক নিয়েই ওদিকে কাজ করতাম, 2.5-3 কিলো আসতাম না। একই অবস্থা রাজশাহী বিভাগেও। তেল নিতে না পেরে ফিরে যেতে হয় গাড়ির চালকদের। হঠাৎ করে পেট্রোল নিতে আসছে, এখন পেট্রোল নাই, কি একটা ঝামেলায় পড়লাম। সকালবেলায় এসে দেখি যে পাম্প বন্ধ, আমরা তেল পাচ্ছি না, এখন তো আমাদের গাড়ি চালানোর সমস্যা। এদিকে ধর্মঘটের অংশ হিসেবে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে স্থবির হয়ে পড়েছে ডিপোর কার্যক্রম। সংকট নিরসনে বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সাথে পাম্প মালিকদের বৈঠকে বসার কথা রয়েছে। এটা কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করবো এবং আমরা রোস্টান হাইওয়ে মেপেছে, আমরা আমাদের থার্ড পার্টি মানে আমার এক্সিলেন্ট অফিস সার্ভেয়ার তারা মেপে দিবে নকশা দেখে একদম অ্যাকুরেটলি, উনারও লোকজন থাকতে পারে সেখানে, আমরা মেপে এটা আলোচনার মাধ্যমে আসলে সলিউশন হবে। এর আগে গতকাল বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান চালায় প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তর। এতে ভাঙা পড়ে 2টি পেট্রোল পাম্পের যন্ত্রাংশ সহ কিছু অংশ। সাদাত শাহেদ, এখন। চট্টগ্রামের ডিসি পার্কে লরি চালকদের উপর মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কর্মবিরতি পালন করছেন ট্রেলার শ্রমিকরা। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য পরিবহন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমার সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চালক শ্রমিকরা কিন্তু কর্মবিরতি ইতিমধ্যে প্রত্যাহার করেছে, কিন্তু ট্রেলার শ্রমিকরা কেন এখন পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রেখেছে? এই ব্যাপারে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? প্রাইম মুভার ও টেইলার চালক শ্রমিক ইউনিয়নের নেতা এবং কর্মীদের দাবি যে ডিসি পার্কে যেসব কর্মী তাদের পরিবহন শ্রমিকদের উপর নির্বিচারে হামলা করেছে, কুপিয়ে জখম করেছে, সেই ঘটনায় জড়িতদের এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং তারা আরও দাবি জানিয়েছে ডিসি পার্কটি বন্ধ রাখতে হবে এবং তাদের অভিযোগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কেন্দ্রস্থল পোর্ট কানেক্টিং সড়কের ফৌজদারহাটের বাইপাস অংশে যেখানে ডিসি পার্কটি অবস্থান, সেই অংশে তাদের প্রতিনিয়ত ব্যাপক যানজট এবং সেখানে তাদের প্রতিদিনই প্রায় 2 থেকে 4 ঘন্টা আটকে থাকতে হয়। যেহেতু এই মহাসড়ক দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যেসব কন্টেনারবাহী ট্রেলারগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বা বিভিন্ন ডিপোতে যায়, এই সড়কটি তাদের ব্যবহার করতে হয়।
সেই অংশে গিয়ে তাদেরকে আসলে যানজটের পাশাপাশি দীর্ঘক্ষণ তাদের সেখানে আটকে থাকতে হয় এবং সে কারণে অনেক সময় রাতের বেলা ওই অংশে তাদের ছিনতাইকারী এবং ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব খোয়াতে হয় এবং প্রতিনিয়ত নানাভাবে তাদের হেনস্থা হতে হয় এবং দীর্ঘদিন ধরে তারা এসব যে তাদের সংকট সমস্যা সেগুলোর প্রতিকার জানিয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে দাবি জানিয়ে আসছিল, কিন্তু তারা কোনো এর প্রতিকার পায়নি এবং প্রতিনিয়ত তাদের নানা রকম ভোগান্তি হচ্ছে এবং তারা পণ্য পরিবহনের ক্ষেত্রে নানা ধরনের সংকটের মুখে পড়ছে। তো তারা বলছে যে আসলে মহাসড়কে এই অংশে এই ধরনের পার্ক আসলে খুবই অপরিকল্পিত এবং এই ধরনের পার্কের কারণে যেখানে দেশের লাইফলাইন বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, এবং চট্টগ্রাম বন্দর থেকে সব পণ্য কিন্তু এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে, তাই এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা বলছে যে ডিসি পার্কটি বন্ধ রাখতে হবে এবং ঘটনার সাথে জড়িত ডিসি পার্কের কর্মীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং এখন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছে, তবে সকাল থেকে যে রাস্তায় বিভিন্ন বন্দর সংলগ্ন এয়ারপোর্ট সড়কে যে যানজট ছিল সেটি অনেকটাই কেটে গেছে। সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে রাস্তা অনেকটাই পরিষ্কার হয়েছে বা গাড়ি চলাচল করছে, তবে এখনও কিছু কিছু অংশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তো প্রাইম মুভার চালকরা আসলে তাদের বন্দরের ভেতরের যে জাহাজ থেকে পণ্য ওঠানামা সেটি কিন্তু চলছে, তবে ডিপো থেকে যে রফতানি পণ্য নিয়ে গাড়িগুলো বন্দরে পাঠানো হয় এবং সব ডিপো থেকে কিন্তু ট্রেইলারে করে কন্টেনারে রফতানি পণ্য বন্দরে পাঠানো হয় শিপমেন্টের জন্য, সেটি পুরোপুরি বন্ধ আছে। এবং বন্দর থেকে আমদানি পণ্যবাহী কন্টেনার যেগুলো ট্রেইলার করে ডিপোতে আনা নেওয়া করা হয় সেটিও বন্ধ আছে এবং খালি কন্টেনার আনা নেওয়া বন্ধ আছে। এর ধর্মঘট যদি দীর্ঘ সময় চলতে থাকে, অলরেডি কিন্তু 18 ঘন্টা পার হয়ে গেছে, তাহলে কিন্তু বন্দরের অপারেশনাল কাজে একটি বিরূপ প্রভাব পড়বে এবং শিল্প মালিকরা এবং আমদানিকারকরা ক্ষতির মুখে পড়বেন। তো গালিব, এই ছিল আমার কাছে এখনকার মতো প্রাইম মুভার ও ট্রেলার চালকদের ধর্মঘটের সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিল্পী। 3 দশক আগে পাবনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত সাজা পাওয়া 25 জনকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মামলাটি বিদ্বেষমূলক ও বিচারিক আদালতের রায় অমানবিক ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। এর আগে গত 30 জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হয়। আলোচিত এই মামলায় 2019 সালের 3 জুলাই 9 জনকে ফাঁসি ও 25 জনকে যাবজ্জীবন এবং অর্থদণ্ড দেন পাবনার জেলা ও দায়রা জজ। 1994 সালে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় পাবনায় ট্রেন মার্চ করেন শেখ হাসিনা। সে সময় ঈশ্বরদী পৌঁছালে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ করা হয় মামলায়। এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। রায় ঘোষণার পর বেলা 12টার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। সেখানে এই মামলায় আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত বিএনপি নেতারা সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার আহত হন। তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। এর প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। পরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ব্যারিস্টার কায়সার কামাল। ঈশ্বরদীর একজন বিএনপি নেতা হঠাৎ করে এক রিপোর্টারকে ধাক্কা মেরে বলতে চাই, তোমরা এখানে কারা? ওই ছেলেটা আমি চিনি না, রিপোর্টার, আমি জাস্ট প্রতিবাদ করে আমি বলছি যে আপনি কে এখানে? এটা বলার পরে এলো পাথারি যে অবস্থা, মাথার পিছনে দেখছেন, পিছনে বুকে টুকে আমার জামা সোয়েটার পরেছিলাম সেটা খুলে গেছে, এখন বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে খুব। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় লাখো মুসল্লির প্রার্থনা। ফিরতি পথে বাস ট্রেনে উপচে পড়া ভিড়।
আল্লাহর কাছে দেশের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের জন্য, মুসলিম জাতির জন্য দোয়া করলাম, আল্লাহ যেন দোয়া কবুল করে। আমাদের পরিবারের সবাই যেন নামাজি হয়ে যায়, যেন আমাদের মধ্যে থেকে হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো দূর হয়ে যায়। গালিব, আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের বিশ্ব ইজতেমা এবং মোনাজাতে বিশ্ব শান্তির কামনা তো করা হয়, সেই সঙ্গে ঈমান এবং আমলের সঙ্গেও যেন দিন যাপন করতে পারেন প্রত্যেকে, সেই প্রার্থনাও করা হয়েছে। এবং এর পাশাপাশি বরাবরের মতোই মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা এবং যেন সবারই যেন কল্যাণ হয় সেই প্রার্থনাই করা হয়েছে। এ নিয়ে রকিবুল হাতের একটি প্রতিবেদন রয়েছে। বান্দার এই প্রার্থনা সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়, যেখানে লাখো মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান, চোখের পানিতে ক্ষমা চান পরম করুণাময়ের দরবারে। শুরায়ে নিজামির প্রথম পর্বের দ্বিতীয় দফার মোনাজাত শুরু হয় বেলা 12টায়। মোনাজাত পরিচালনা করেন শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এ সময় মুসলমান ও দেশের হেফাজতে দোয়া করেন তিনি। দোয়া চান বিশ্ব মুসলিম উম্মার শান্তির বন্দোবস্তেরও। এই দেশ যাতে ইসলামের জয় জায়গা হয় এই প্রত্যাশাই করি আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর জীবন পরিচালনা করিয়া কিভাবে সুন্দরভাবে পৃথিবীর থেকে আমরা যেতে পারি, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন আপনার ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন এবং সকলকে মাফ করে দেন। যে সমস্ত ভাইরা আমাদেরকে এরকম অন্য ধরনের দেখে, অন্য চোখে দেখে, সে ভাইদেরকে আমরা, সে ভাইদের জন্য আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সারা বিশ্বের যেই জায়গাতে মুসলমান নির্যাতিত হইতেছে, নির্যাতিত সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব। দেশে বিদেশে মুসলমানদের বিভক্তির সমাপ্তিও চান মুসল্লিরা, থাকতে চান ভেদাভেদ ভুলে একসাথে। নিজেদের মধ্যে যদি ভাগাভাগি হয়, এটা আসলে মুসলিম জাতির জন্য আসলে খুবই উদ্বেগজনক। তাই চাই যে মুরব্বীরা আছে তারা একসাথে বসে এটা সমাধান করুক, যেন আমাদের মধ্যে থেকে হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো দূর হয়ে যায়। আমরা সমস্ত মুসলমানের দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরও ক্ষমা করে দেব, সমস্ত উম্মতি ভাইদেরকে ক্ষমা করে দেব। শুরায়ে নিজামির প্রথম পর্বের দ্বিতীয় দফার মোনাজাতে ঘোষণা করা হয় আগামী বছরের ইজতেমার তারিখও। 2026 সালের 2 থেকে 5 জানুয়ারি হবে প্রথম ধাপের এবং 9 থেকে 11 জানুয়ারি হবে দ্বিতীয় দফা ইজতেমা। মোনাজাত শেষে বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। পায়ে হেঁটে, বাসে চেপে, ট্রেনে করে যে যেভাবে পারছেন রওনা দেন। এদিকে আগামীবার থেকে টঙ্গীতে না, এমন শর্তে 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এদিকে আখেরি মোনাজাতের পর ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। তাদের নির্বিঘ্নে ঘরে ফিরতে বিশেষ 9টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, মুসল্লিরা তো ঘরে ফিরতে শুরু করেছেন, তো সড়ক ও রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন জানাবেন। মুক্তি অশ্রু ভেজা চোখে লাখো মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে এবারের 58তম বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় ধাপ। 2টি পর্বে শুরায়ে নিজামের মুসল্লিরা অংশ নিয়েছেন এবং এই মুসল্লিদের আজকে যেহেতু আখিরি মোনাজাত শেষ হয়েছে, যে লাখ লাখ মুসল্লি এই তুরাগ তীরে জমায়েত হয়েছেন, সেই মুসল্লিরা এখন কিন্তু ধীরে ধীরে তাদের যে নিজ নিজ গন্তব্যে সেখানে ফিরে যাচ্ছেন এবং সেই মুসল্লিদের জন্য ফেরার পথকে সুগম করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থা রেখেছিল। সেটি হচ্ছে 9টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন এবং এই ট্রেনগুলো মোনাজাতের আগে থেকেই এই টঙ্গী স্টেশনে অপেক্ষমান ছিল এবং যখনই ইজতেমা ময়দান ছেড়ে মুসল্লিরা এই টঙ্গী রেল স্টেশনে আসছিলেন তখনই তারা সেই ট্রেনগুলোতে চড়ে তাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছেন এবং আমরা দেখেছিলাম যে ট্রেনগুলোতে যখন বগিগুলোতে জায়গা হচ্ছিল না তখন অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে কিংবা ইঞ্জিনের উপর ঝুলে কিন্তু রওনা হয়েছেন এবং এই মুসল্লিরা যখনই এক এক করে ট্রেনগুলো যখন এখান থেকে রওনা হয়ে যাচ্ছে ঠিক তখনই আমরা দেখছিলাম যে প্ল্যাটফর্মগুলো খালি হয়ে যাচ্ছিল। অর্থাৎ এই যে ট্রেনগুলো আগে থেকে এই ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে মুসল্লিদের কিন্তু দুর্ভোগ হয়নি তেমন একটা। মুসল্লিরা খুব সহজেই এই ইজতেমা ময়দান থেকে বের হয়ে এই
তাদের মাল সামানাগুলো নিয়ে এই টঙ্গী রেল স্টেশন থেকে তারা আবারও তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। পাশাপাশি যেহেতু আগামীকালকে সন্ধ্যার আগেই ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হবে, এরপরে 8 তারিখ শনিবার মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হবে। এরপর 8 দিন বিরতি দিয়ে আগামী 14 তারিখ থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের যে ইজতেমা সেটি অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে মুসল্লিদের যে যাত্রাপথের যে দুর্ভোগ কিংবা ভোগান্তি সেটি নেই। সড়ক পথের স্বাভাবিক রয়েছে যাতায়াত, পাশাপাশি রেলপথেও মানুষ মুসল্লিরা নির্বিঘ্নে যেতে পারছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। ইফতিখার রায়হান যুক্ত ছিলেন টঙ্গী রেল স্টেশন থেকে। অযৌক্তিক আন্দোলন ও আবদার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাস্তা বন্ধ না করে নিজ নিজ এলাকায় কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন তিনি। সকালে নৌপুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, উত্তরা থানায় হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামিদের মধ্যে যারা ভারত সহ দেশের বাইরে আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, দেশের বাইরে পালিয়ে থাকা আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার। মিডিয়া বলেন, এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করে। জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের বন্ধ হওয়া খেলা পুনরায় মাঠে গড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলের সাথে অনুষ্ঠিত হবে জয়পুরহাট প্রমিলা দলের এই খেলা। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, খেলা কখন শুরু হবে, আর খেলা নিয়ে স্থানীয়দের মধ্যে আগের যেই চিন্তাধারা ছিল এখনকার সেটা কেমন দেখছেন, আর প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার কেমন দেখছেন? আপনি জানেন যে গত 29শে জানুয়ারি কিন্তু এই মাঠে যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জয়পুরহাটে আক্কেলপুর উপজেলা তিলকপুর মাঠে, সেই খেলাটা কিন্তু অনুষ্ঠিত হয়নি। এখানে স্থানীয়রা কিছু এখানে সম্পূর্ণ মাঠটাই ঘিরে নেওয়া হয়েছিল টিনের বেড়া দিয়ে, কিন্তু সেই টিনের বেড়াটি কিন্তু উপড়ে ফেলে স্থানীয়রা এবং এখানে খেলা করতে দিবে না, নারীদের খেলা করতে দিবে না, এরকম কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিল। এরপর থেকে কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যম, তাছাড়া বিভিন্ন মিডিয়া, দেশে বিদেশে কিন্তু একটা সমালোচনা ঝড় উঠেছিল যে কেন নারীদের খেলা এখানে হচ্ছে না কিংবা হবে না। তারপর থেকে কিন্তু প্রশাসন খুব নড়েচড়ে বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই মাঠেই খেলা হবে এবং সেই খেলাটি কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে সেটি হলো জয়পুরহাট প্রমিলা লীগ এবং ঢাকা জেলা প্রমিলা লীগ, এই দুই দলের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কিন্তু উপজেলা প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এই খেলা আয়োজন করা হয়েছে এবং যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একদম নিশ্চিত একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণ এখানে দর্শক সমাগম এখানে দেখা যাচ্ছে এবং এখানে মেয়েরা খুবই উচ্ছ্বসিত, নারীরা তারা বলছেন যে এই ধরনের খেলা কিন্তু এখানে বারবারই হোক, এটা এমনটি চায়। আর এখানে স্থানীয়রা যারা এই মনোভাব দেখিয়েছিল তারা কিন্তু সেই মনোভাব থেকে অনেকটা সরিয়ে এসেছে। তারা বলছে না, এখানে নারী পুরুষ উভয় তারা খেলবে, কোনো অসুবিধা নাই। এখানে তাদের যে মনের যেটা পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আজকে দেখা যাচ্ছে। এখানে অনেক ইমাম মুসল্লি তারাও কিন্তু এখানে আসছে, তারা চাচ্ছে যে এখানে খেলা হোক এবং সুন্দরভাবে যেন এই খেলাটা হয়, এটাই চাচ্ছেন। এই ছিল আমার কাছে গালিব জয়পুরহাটের যে তিলকপুর খেলার মাঠ, এখান থেকে সর্বশেষ। জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নদীর দুই পাড়ে জড়ো হয়েছেন হাজারো মানুষ। এ নিয়ে আরো জানাতে রূপসা নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, নৌকা বাইচে কতগুলো নৌকা অংশগ্রহণ করেছে জানাবেন এবং স্থানীয়দের উৎসাহ কেমন দেখছেন?
মুক্তি, শুরুতেই বলি যে নৌকা বাইচ নিয়ে প্রতি বছরের মতো খুলনার রূপসা পাড়ে মিলন মেলা বা আনন্দ মেলা বা উৎসবের মেলা পরিণত হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। 7টি নৌকায় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। আমরা এই প্রতিযোগিতা এইমাত্র শেষ হলো, এখনও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী ঘোষণা হয়নি। তবে বিভিন্ন জায়গা থেকে এই নৌকাগুলো আসে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে পার্শ্ববর্তী নড়াইলের কালিয়া এবং কয়রা উপজেলা, পাইকগাছ উপজেলা, এছাড়া খুলনারও নৌকা এখানে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রং বেরঙের পোশাক পরিহিত যারা প্রতিযোগিতা অংশ নিচ্ছেন নৌকা বাইচে, সেই সব প্রতিযোগীরা তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে সুন্দরবন টাইগার কয়রা এই লঞ্চটি, এই নৌকাটি আমাদের সামনে অবস্থান করছে। এছাড়া এই দুটো রাউন্ড হয়েছে। একটি রাউন্ড রূপসা ব্রিজ পর্যন্ত কাস্টম ঘাট থেকে তারা ঘুরে এসে এখানে এসে শেষ করেছে। তো এবং আপনারা দেখতে পাচ্ছেন নৌকা বাইচকে কেন্দ্র করে এখানে একটি আয়োজন করা হয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ট্রলার বিভিন্নভাবে উপভোগ করছে, মানুষ ট্রলারে উঠে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং বিভিন্নভাবে আনন্দ উৎসব করছে। এইমাত্র যেহেতু প্রতিযোগিতা শেষ হলো, সেহেতু যারা প্রতিযোগী তারা আস্তে আস্তে তারা ঘাটে নামছে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত হচ্ছে। তবে আমরা প্রতি বছর যেটি দেখি যে মানুষের মাঝে আনন্দ উৎসব, এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে ঘিরে, বিশেষ করে রূপসা নদীর দুই পাড়ে, পূর্ব পাড়ে মানুষের ভিড় থাকে গ্রামবাসীর এবং পশ্চিম পাড়ে সেখানে আমাদের নগরের যে মানুষগুলো রয়েছে বা দূরান্ত থেকে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ছুটে আসেন এখানে। তো সব মিলিয়েই ছিল মুক্তি আমার কাছে খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার সর্বশেষ খবর। সহকর্মী তরিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা রূপসা নদীর পাড় থেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের দখলে থাকবে গাজা উপত্যকা। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটা লম্বা সময় গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। এছাড়া ফিলিস্তিনিদের গাজার বাইরে স্থানান্তরের পরামর্শও দিয়েছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে বদলে যাবে গাজার ইতিহাস। আরও জানাচ্ছেন তানভীর জনি। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের ক্ষমতায় বসে প্রথম বিদেশি নেতা হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ে চমকপ্রদ কিছু প্রস্তাব রাখেন ট্রাম্প। গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে ঢেলে সাজানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘমেয়াদে গাজার মালিকানা দখলে নিয়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সচল করা হবে অর্থনীতি। এই অঞ্চলের বাসিন্দাদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরির প্রস্তাবও দেন তিনি। And be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply. যদিও দীর্ঘমেয়াদী মালিকানা গ্রহণের বিষয়ে বিস্তারিত পরিকল্পনার বিষয়ে কিছুই জানাননি ট্রাম্প। তার মতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা খুব বিপজ্জনক এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত। গাজার বর্তমান অবস্থা নরকের মতো, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলেই বাসিন্দারা বাধ্য হয়ে সেখানে ফিরছেন বলে মন্তব্য করেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বাস্তবতার সাথে কোনো মিল নেই। I think he's just making things up off the cuff. Most certainly there's no plan behind this. And if there is, it's not a plan that has any connection to reality in today's Middle East, and it's certainly not in consultation. সংবাদ সম্মেলনে গাজায় বসবাসকারী 18 লাখের বেশি মানুষকে অন্যান্য আরব দেশে স্থানান্তরিত করা উচিত বলে ফের মত দেন ট্রাম্প, যদিও আরব রাষ্ট্রগুলো আগেই তার এই মন্তব্যের বিরোধিতা করেছে। I can tell you I spoke to other leaders of countries in the Middle East and they love the idea. They say it would really bring stability and what we need is stability. হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়ে অস্ত্রবিরতি চুক্তি ব্যর্থ হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের আলোচনায় অংশ নিতে কাতারের প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছে ইসরায়েল। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তার পূর্বসূরি বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, গেল 4 বছরে ইসরায়েলের শত্রুদের আরও শক্তিশালী করেছেন বাইডেন।
এদিকে ট্রাম্পের পরিকল্পনা ও নেতৃত্বের প্রশংসা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পকে ইসরায়েলের সর্বকালের সেরা বন্ধু বলে অভিহিত করেন তিনি। তানভীর জনি, এখন বিশ্ব। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামে খুলনা টাইগার্স। দুই দলের ফাইনালে ওঠার লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আগের দিন কোনো দলই অনুশীলন করেনি। এবারের আসরের শেষ দিকে দলের শক্তি বাড়াতে শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে উড়িয়ে এনেছে খুলনা। কোয়ালিফায়ার ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে দুই ক্যারিবিয়ান যে খেলবেন তা প্রায় নিশ্চিত। অন্যদিকে চিটাগং কিংস ডু অর ডাই ম্যাচের আগে বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি। খুলনা চিটাগংয়ের মধ্যকার জয়ী দল 7 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। উপসচিব পদে পদোন্নতিতে পরীক্ষা, শিক্ষা স্বাস্থ্য ক্যাডার আলাদা সহ 2 শতাধিক সুপারিশ জনপ্রশাসনের। বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদনও জমা। আমরা এটার থেকে মুক্ত হব, সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের দলের নাম ও প্রতীক প্রকাশ, জনমত যাচাইয়ে সপ্তাহব্যাপী জরিপ শুরু। সংস্কার করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় বলছে জামায়াত। এবং উত্তরের 16 জেলায় পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট। চট্টগ্রামে চালকদের কর্মবিরতিতে বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ। এ ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।